হ্যালো এভরিওয়ান, আজকে আমি আবারও চলে এসেছি দ্য কমার্স ক্যাম্পাস। আজকের টপিকটা হচ্ছে হিসাব বিজ্ঞান। তোমাদের ইতিমধ্যে তোমাদের পরীক্ষা শুরু হয়ে গেছে। তোমাদের মনে হয় কিছুদিনের মধ্যেই তোমাদের হিসাব বিজ্ঞান পরীক্ষাটা স্টার্ট হয়ে যাবে। যারা হিসাব বিজ্ঞানে ভয় পাচ্ছ বা একটু ঘাবড়ে আছো যে আমরা কোন কোন চ্যাপ্টারটা বা কোন কোন চ্যাপ্টার সহজেই আনসার করতে পারবো, আজকে এই ভিডিওটা শুধু তাদের জন্য না, যারা একটু তাড়াতাড়ি আনসার করতে চাও বা অ্যাবিলিটি স্ট্রং তাদের জন্য। তারা আজকে দেখো, আজকের এই ভিডিওতে থাকছে হিসাব বিজ্ঞানের প্রত্যেকটা চ্যাপ্টার। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা। এই 12টা চ্যাপ্টারের মাঝে কিছু কিছু চ্যাপ্টার আছে যেগুলো একটু সহজ, যেগুলো তুমি খুব সহজে আনসার করতে পারো। ভাই 5 মিনিট, একটা অঙ্কের বেশি 10 মিনিটের বেশি কোনোভাবে দেওয়া যাবে না। মানে শুধুমাত্র এই একটা অঙ্ক, আর্থিক বিবরণ, একটা অঙ্কের নাম্বার হচ্ছে 20। এই 20টা নাম্বার তোমাদের যদি পেতে চাও, তো তোমাদের এই একটা অঙ্কের মধ্যে মাঝে সময় দিতে হবে মিনিমাম 40 মিনিট। আমি যখন ফাইনাল পরীক্ষা দিছি, আমার সব চ্যাপ্টার শেষে অঙ্ক শেষ করে দেওয়ার পরও আমার এই আর্থিক গুণের সময় ছিল 50 মিনিট। সত্যি কথা যেটা যেটা 50 মিনিট সময় ছিল, যে পাঁচটা সৃজনশীল আনসার, সৃজনশীল আনসার করার পরে এই আর্থিক গুণের আনসার করবো 50 মিনিটে। তারপর আমার সংক্ষিপ্ত প্রশ্ন তখন বাকি ছিল। ওই বাকি থাকার পর আমি সংক্ষিপ্ত প্রশ্ন টাইমটা এমন ভাবে ম্যানেজ করছি যাতে আর্থিক গুণে 50 মিনিট শেষ করে আমি 5 মিনিটের সংক্ষিপ্ত প্রশ্ন আনসার করতে পারি। তো আজকে দেখো, তোমরা কিছু কিছু চ্যাপ্টার আছে যেগুলো একটু খুব সহজ আনসার করতে পারবে। তোমাদের হিসাব বিজ্ঞানের পরিচিতি, প্রথম চ্যাপ্টার। এটা তো ভাই কোনো ম্যাথ নাই, এটা তো থিওরিক্যাল চ্যাপ্টার। এটা হচ্ছে এমসিকিউ আসার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার। তারপরে আসো লেনদেন, 2 নাম্বার চ্যাপ্টার। এটা এমসিকিউ, এমসিকিউ, এমসিকিউ প্লাস সিকিউ, দুইটার জন্যই মাস্ট ইম্পর্টেন্ট। কেন? কারণ এমসিকিউ, এই হিসাব বিজ্ঞানের পরিচিতি, লেনদেন, দুতরফা দাখিলের পদ্ধতি, এই তিনটা চ্যাপ্টারে এমসিকিউ বা থিওরিক্যাল যদি তুমি ভালোভাবে বেসিক না কনসেপ্ট ক্লিয়ার করো, তাহলে তুমি এই চ্যাপ্টার বা তিনটা বাদ দিয়ে বাকি যে চ্যাপ্টার গুলো আছে ওই চ্যাপ্টার থেকে সম্পূর্ণভাবে অঙ্ক করতে পারবা না। কেন পারবা না? কারণ এই চ্যাপ্টার গুলো থিওরিক্যাল প্লাস কিছু এমসিকিউ ম্যাথ যেগুলো দিচ্ছে, তোমরা এই চ্যাপ্টার গুলো করতে পারো বা ধরতে পারো, বিষয়গুলো কনসেপ্ট গুলো একটু একটু ধরতে পারো। এইভাবে তারা এই তিনটা চ্যাপ্টার তৈরি করছে। তো লেনদেনে যেহেতু তোমাদের এমসিকিউ আছে, তোমাদের এমসিকিউ আমি পরে দেখা দিব কোন কোন জায়গায়, প্রত্যেকটা চ্যাপ্টারে আমি এমসিকিউ দেখে দিব যে কোন কোন জায়গায় তোমরা ভুল করবা বা কোন কোন জায়গায় এমসিকিউ একটু বেশি আছে, তোমরা কোন কোন জায়গায় একটু বেশি করে পড়বা, তাহলে তোমরা এমসিকিউ গুলো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ভাই এত বোর্ড সলভ করা লাগবে না, মিনিমাম কিছু কিছু বোর্ড দেখে সলভ করতে পারলেই যথেষ্ট। তো দেখো, লেনদেনের যে অধ্যায়টা আছে, লেনদেনের যে অধ্যায়টা আছে সেখানে দেখবা যে তোমাদের ডেবিট ক্রেডিট বা ডেবিট নোট, ক্রেডিট নোট, ভাউচার, ক্যাশ মেমো, নগদান, চালানো, এগুলা যে ছকগুলো আছে এই ছকগুলো একদম মুখস্থ। ভাই একদম প্লাস প্লাস মুখস্থ, ভাই এরকম প্রো হতে হবে মুখস্থ, মানে তুমি 1 সেকেন্ডে তুমি ছক তৈরি করতে পারো। আর মাস্ট হিসাব বিজ্ঞানের স্টুডেন্টদের, কমার্সের স্টুডেন্টদের সবচেয়ে বেশি ফাস্ট করতে হবে তোমাদের ছক আঁকায়। কারণ একটা ছকের পিছনে তুমি 3 সেকেন্ডের সময় দিতে পারবে না, মাত্র কত? 3 সেকেন্ড। কারণ 3 সেকেন্ডে তুমি একটা ছক যদি না আঁকতে পারো, ছক যদি তৈরি না করতে পারো, তুমি তাহলে অঙ্ক নিয়ে ভাববাই কি, তুমি আনসার করবে কি, যোগ দিবাই কিভাবে? দেখো আমরা ভাই সবকিছু ঠিক করে লাস্টে যায় যোগ বিয়োগে একদম গজামিল শেষ। তাই আমি বলবো যেন খুব সহজে যেগুলো চ্যাপ্টার একটু সহজ আনসার করতে পারবা তাড়াতাড়ি, সেই চ্যাপ্টার গুলো আমি তোমাদের দিচ্ছি। লেনদেনে তোমাদের ডেবিট নোট, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার, নগদান যেগুলো ছকগুলো আছে, এখানে তোমাদের প্রত্যেকটা পরীক্ষার মধ্যে এই লেনদেনের চ্যাপ্টার থেকে একটা বা দুইটা সৃজনশীল 100% আসবে আসবে। কারণ এই চ্যাপ্টার ছাড়া খুব কম প্রশ্নই আছে যে এই চ্যাপ্টার আসে নাই, তোমরা আসেই না ধরতে গেলে। তোমরা এই চ্যাপ্টার থেকে একটা সৃজনশীল আনসার করবাই। সেখানে খ বা ছোট গতে থাকবে তোমাদের যে একটা ডেবিট নোট তৈরি করো, ডেট বলে দিবে, একটা ডেবিট নোট তৈরি করো। যেমন 5 তারিখে একটা লেনদেন দেওয়া, সেই লেনদেনের উপর একটা ডেবিট নোট করো, বা 5 তারিখে লেনদেন দেওয়া একটা চালান নং তৈরি করো। সেটা দেখে তুমি একটা চালান নং তৈরি করবা। ওইটা করতে তোমাদের ভাই তোমাদের যে নমুনা ছক দেওয়া আছে না বইয়ে, ওইটার মাঝে সেম যা আছে সবটা সেম, পুরোটা ওইরকম ভাবে হবে। জাস্ট যে তারিখটা থাকবে, ওই তারিখটা তুমি যে ছকের তারিখ দেওয়া থাকবে, ডাকে তারিখ দেওয়া, প্রশ্নের যে তারিখটা থাকবে ওই তারিখটা বসে দিবা। আর যেই প্রতিষ্ঠান নাম দেওয়া থাকবে জাস্ট ওই প্রতিষ্ঠান নাম দিয়ে দিবা। আর যোগবিয়োগ ভাই ফলাফল তো ওই প্রশ্নের মধ্যে থাকবে। তোমরা কয়টা কয় কেজি, কোনটা কত টাকা দিয়ে কিনছে, পরিমাণ কত, সব প্রশ্ন থাকবে, তোমরা জাস্ট খালি বসাবা। এটা একটা মাস্ট। এই অঙ্কটা করতে পারলে তোমাদের ছোট ঘর মাঝে যে অঙ্কটা আসবে সেটা হচ্ছে, এটা করতে পারলে 4 নাম্বার। তারপর খতে যে প্রশ্ন লেনদেন থেকে আসে সেটা হচ্ছে জাবেদা। যে ভাই জাবেদা, জাবেদা তো ভাই সাধারণ জাবেদা আসে, সাধারণ জাবেদা মোটামুটি সবাই পারার কথা, যেহেতু 2027 পরীক্ষা 6 মাস আছে অলরেডি। তোমাদের জাবেদা মনে হয় না কোনো জায়গায় খামতি আছে, যদিও জাবেদা খামতি থাকে, তাহলে আমি বলবো সবার আগে জাবেদা ভাই কনসেপ্ট একদম A to Z মুখস্থ, মানে এরকম ভাবে তুমি দাগ দেখলে বলতে পারবে যেন জাবেদা এটা কি।
তারপরে ক নম্বরে যে প্রশ্নটা আছে যে লেনদেন কি লেনদেন না, এটা তো বেশ সহজ যে কোনটা এক ডাক দেখলে আজকাল বোঝা যায় যে কোনটা লেনদেন কোনটা লেনদেন না। তো সেটা বুঝলেই তোমাদের একটা সৃজনশীল এই অধ্যায় থেকে আনসার কমপ্লিট, 10 নাম্বার প্লাস তুমি পেয়ে গেছো না। তারপরে দেখো দুতরফা দাখিলা পদ্ধতি, এই চ্যাপ্টার থেকে তোমাদের অঙ্ক না আসলেও তোমাদের এরকম এরকম এমসিকিউ আসে। সবচেয়ে বেশি এমসিকিউ এই তিনটা চ্যাপ্টারের মধ্যে এই হিসাব বিজ্ঞানের পরিচিতি আর দুতরফা দাখিলা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ দুতরফা দাখিলা পদ্ধতি সকল বিষয় তোমাদের পরিচিতি দিয়েছি, সম্পদ, দায়, আয়, হিসাব চক্র, সকল কিছু তোমাদের এই জায়গায় তোমাদের পরিচিতি দিয়েছে, তোমাদের শিখতে পারো বুঝতে পারো। তো এই জায়গা থেকে তোমাদের এমসিকিউ ক্লিয়ার করবা। এই জায়গা থেকে তোমার সৃজনশীল কি আসে, দেখা যায় একটা এরকম মানে যে লেনদেনের মতো সেম, মানে ধরতে গেলে সেম এই দুটো চ্যাপ্টার এরকম প্রশ্ন আসে, যেটা আমি বলছি ক খ শুরু করে আনসার যেটা বলছি এটা। তো এটা যারা দুর্বল, একটু দুর্বল বা সময় টাইম কিল যাতে না হয়, তোমরা যাতে তাড়াতাড়ি আনসার করতে পারো, যারা একটু প্রো লেভেলের আছো বা দুর্বল আছো, সবাই চেষ্টা করবা এই আনসার একটা থেকে এই দুটো চ্যাপ্টার থেকে যে কটা সৃজনশীল আসে প্রত্যেকটা দেওয়ার জন্য। দুইটার বেশি সম্ভবত এই দুইটা চ্যাপ্টার থেকে দুইটার বেশি দেয় না, তোমরা চেষ্টা করবে যে কটা আসে ওই কটা আনসার করার জন্য। তাহলে তোমাদের এখান থেকে 20 নাম্বার এই দুটো চ্যাপ্টার থেকে তোমরা পেয়ে গেছো। তারপর আরেকটু হাই লেভেলে গেলে একটু মূলধন মুনাফা, ওই যে মূলধন জাতীয় মুনাফা আয়, মুনাফা জাতীয় আয়, মূলধন জাতীয় আয় ব্যয়, এগুলা যারা কনসেপ্টটা ক্লিয়ার আছে, তোমাদের নমুনা বইয়ে নমুনা ছকে দেওয়া আছে কোনটা মূলধন জাতীয় আয়, কোনটা মূলধন জাতীয় ব্যয়, কোনটা মুনাফা জাতীয় আয়, কোনটা মুনাফা জাতীয় ব্যয়, এইগুলা মুখস্থ করবে, একটা ছক দিয়ে দিছে বইয়ে, ওই ছকটা অনুযায়ী মুখস্থ করে রাখবা বা বুঝতে কনসেপ্ট। আমি একটা ক্লাস দিয়ে দিব ইউটিউবে, আমি অলরেডি ক্লাস দেওয়া স্টার্ট করছি রিওয়ামিলের পরীক্ষার জন্য। তো আমি প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস দেওয়া শুরু করবো যাতে তোমরা কনসেপ্টটা কিভাবে বুঝতে পারো, সহজে টেকনিক্যালি কিভাবে বুঝতে পারো যেটা কি মুনাফা জাতীয় না মূলধন জাতীয়। তাই তোমরা এটা ভালো করে কনসেপ্ট করবা। এখান থেকে প্রশ্ন কি আসে, এখান থেকে প্রশ্ন আসে ছোট গতে যে উপরের লেনদেন গুলো থেকে কোনটি মুনাফা জাতীয় আয় বা কোনটি মুনাফা জাতীয় ব্যয়, এটা ক নাম্বার প্রশ্নে আসে, এই একটা গেল। তারপরে খ নাম্বারে আসে যে ও ও, মূলধন জাতীয় আয় নির্ণয় করো বা মুনাফা জাতীয় আয় নির্ণয় করো, একটা প্রশ্ন আসে। ছোটগত সেম সেম প্রশ্ন আসে যে মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয় বা মূলধন জাতীয় আয় বা মুনাফা জাতীয় ব্যয়, এই দুটার মাঝে পার্থক্য তৈরি করো। এই তিনটা যে বললাম, এই তিনটাই ক খ প্রশ্নে আসে এই একটা চ্যাপ্টার থেকে। এটা খুব সহজ একটা চ্যাপ্টার, এইটা লেনদেনের মতো একটা চ্যাপ্টার। যারা বুঝো বা একটু জিনিসটা ক্লিয়ার আছে তারা চেষ্টা করবা এই লেনদেনের পাশাপাশি এই চ্যাপ্টার থেকে ট্রান্সফার করা, সহজ না? তারপরে আসো হিসাব, হিসাব যে চ্যাপ্টারটা আছে, এই হিসাব চ্যাপ্টার থেকেও তোমাদের অঙ্ক না আসলে এমসিকিউ এর জন্য মাস্ট ইম্পর্টেন্ট। কারণ এই হিসাব চ্যাপ্টার তোমাদের প্রত্যেকটা জিনিসের থিওরিক্যাল বেস গুলো খুব স্ট্রং করে, এখান থেকে এমসিকিউ আসে কিন্তু অঙ্ক তেমন আসে না। তারপরে আসো জাবেদা। ভাই জাবেদা যে বললাম সাধারণ জাবেদা, সেই সাধারণ জাবেদা তোমরা যদি ক্লিয়ার না করো, তুমি এই অঙ্ক শুধু হিসেব যা আছে যত যাবতীয় অঙ্ক আছে কোনো অঙ্কই তোমরা করতে পারবা না যদি জাবেদা ক্লিয়ার না করো। এই জাবেদা থেকে প্রশ্ন কি আসে যে একটা ডাক দিয়ে দিছে, সেই ডাকে তোমাদের বাকিতে বিক্রয় করা হয়েছে, এখানে লেখা থাকে যে বিক্রয় জাবেদা তৈরি করো বা ক্রয় জাবেদা তৈরি করো বা ক্রয় ফেরত জাবেদা তৈরি করো বা বিক্রয় ফেরত জাবেদা তৈরি করো। সাধারণত এই চারটা জিনিসই তোমাদের এই জাবেদা থেকে, চারটা জিনিস, বিক্রয় জাবেদা, ক্রয় জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, এই চারটা জিনিস ভাই তোমরা ক খতেও কত প্রশ্ন আসে সাধারণ জাবেদা বা লেনদেন কি, এসব মানে উপরে যে চ্যাপ্টার গুলো আছে ওই চ্যাপ্টার বেশি একটা প্রশ্ন আসে কতে। ক্ষতি আসে তোমাদের যে ক্রয় জাবেদা তৈরি করো, আর শুরু করতে তোমার এখান থেকে এই উপরে যে তিনটা চ্যাপ্টার আছে না, ওই যে হিসাব লেনদেন দুটো দেখিলা, এখান থেকে একটা প্রশ্ন দিয়ে দেয়, না হলে তারা কি করে সেম প্রশ্ন করে কিরকম যে ক্ষতে বলবে যে বিক্রয় ফেরত জাবেদা তৈরি করো, শুরু করতে গিয়ে বলবে যে ক্রয় জাবেদা তৈরি করো। তাহলে সেম তোমরা ছক তো ভাই বই আছে তোমরা দেখছোই যে আজকাল কি আছে কোনটা আছে, তোমরা কোনটা বাকিতে করা হয়েছে তোমরা জাস্ট করে সব তোমরা অঙ্ক যোগ বিয়োগ করে দেবা। ভাই এখান থেকে তোমার যে লেনদেন দুতরফা দেখালাম মূলধন মুনাফা, এই তিনটা চ্যাপ্টারে যে সময় নিয়ে তোমরা পড়বা তার থেকে অনেক সময় কম লাগবে এই অঙ্ক করতে যদি তোমরা বুঝে থাকো। কারণ এটা করতে সর্বোচ্চ তোমার একটা অঙ্ক কমপ্লিট করতে 10 মিনিট সময় লাগবে না, একদম না, যদি তুমি কনসেপ্টটা ক্লিয়ার থাকে। কনসেপ্ট ক্লিয়ার না থাকলে তুমি পারবে না, পেস্ট লাগিয়ে যাবে যে এটা কি হবে। কনসেপ্ট যদি ক্লিয়ার রাখে এটা 10 মিনিট বেশি একটা অঙ্ক যাবে না। যে জায়গায় আমরা 20 মিনিট একটা সৃজনশীল কমপ্লিট করি সেই জায়গায় তুমি একটা 10 মিনিট অঙ্ক তুমি কমপ্লিট করে ফেলতেছো, তুমি কি বুঝতেছো এটা কি চ্যাপ্টারটা কত সহজ, অঙ্ক করা কত সহজ। তাই এটার মতো আরেকটা চ্যাপ্টার হচ্ছে খতিয়ান, এটার মতো এটা খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, খতিয়ানটাও একটা ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এই খতিয়ানে থাকে সাধারণ খতিয়ান, টি শক, চলমান জের শক, সাধারণ খতিয়ান, সহকারী খতিয়ান, এই সকল নিয়ে এসে এই জাবেদার মতো এই জাবেদার মতো সেম কনসেপ্ট একটা ক্লিয়ার আছে, যে কনসেপ্ট গুলা যে তোমরা এটা কি ছক তৈরি করো এগুলো তোমরা বইয়ে যারা করছো তারা একটু হলো বুঝো
যে বইয়ে কিভাবে দেওয়া আছে বা গাইডে সিনস কিভাবে প্র্যাকটিস করছো, তোমরা তো দেখছো, তো তোমরা এক চেষ্টা করবা যে খতিয়ান জাবেদা থেকে, জাবেদার পর যেটা আনসার করবো সেটা হচ্ছে খতিয়ান, যে এই জাবেদার পর আমি খতিয়ান দেওয়ার চেষ্টা করব। যারা একটু দুর্বল বা আমি একটু মানে কনসেপ্টটা তেমন ক্লিয়ার না, তারা এটা বাদ দিতে পারো, কোনো সমস্যা নেই, কারণ এখানে একটা, এখান থেকে দুইটা, তোমার তিনটা সেন্স আনসার হয়ে গেছে। তোমার এত একটু কঠিন জায়গায় তোমার যাওয়ার দরকার আছে? বাদ দাও, শেষ। তারপরে আসো নগদান বই। এই জাবেদার যে অঙ্কটা আছে সেম একটা নগদান বই, কারণ জাবেদাতে ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা করা লাগে সাধারণত। নগদান বইও সেম জিনিসগুলো করা লাগে। নগদে যেগুলা আনা মানে দেওয়া নেওয়া হয়েছে সেই নগদান জিনিসগুলা, অঙ্কগুলা এই নগদান বইয়ে করা হয়। বুঝতে পারছো? জাস্ট উল্টা বেসিক তোমরা ক্লিয়ার করবা, মানে উল্টা কনসেপ্ট করবা, আর সকল বিষয় সেম। তারপরে আসো যে হিসাব বিজ্ঞানের রেওয়া মিল, যেটা আমি অলরেডি ক্লাস দিতেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। এই রেওয়া মিল চ্যাপ্টারে তোমাদের সবচেয়ে সহজ একটা চ্যাপ্টার, বা গণিতের পরিসংখ্যানের মতো, যেটা সবাই দিতে চায়। কিন্তু এই জায়গায় একটা প্যাচ আছে। কিভাবে? যে লাস্টে যখন অনিশ্চিত হিসাবটা আসে তখন মনে একটা ভয় কাজ করে যে ভাই অনিশ্চিত হিসাব আসলো, অঙ্কটা কি আদৌ হয়েছে কি হয়নি। আমিও সাধারণত ভাই, আমি নিজে যখন অঙ্ক করছি অনিশ্চিত হিসাব আসলো, ভাই কেন আসলো, এটা তো আসার কথা না। আমি আবার দেখো ভাই, এইটা আছে, আমি বলবো তুমি এই চ্যাপ্টারটা না দিয়ে তুমি আসো এই লেনদেনে, যে লেনদেনে তোমার একটা চ্যাপ্টার আছে না, যে বিবরণী তৈরি করো, টেবুলার তৈরি করো, ওইটার থেকে এইটা অনেকটা সহজ, তুলনামূলক অনেকটা সহজ, কিন্তু যদি কনসেপ্ট ক্লিয়ার রাখা লাগে। এটা 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 আবার সময় কম লাগে রেওয়ামিলের থেকে, ওটা একটু সময় বেশি লাগে। তোমার চেষ্টা করবা যে এটা যদি পাইরে থাকো, বা লেনদেনের যে টেবিলটা যদি বুঝে থাকো কনসেপ্ট, তাহলে ওটা দেওয়া। আর যদি না বুঝে থাকো, আমার একটা অঙ্ক ম্যাথ ক্লিয়ার করতে হবে, একটা অঙ্ক দিতে হবে, তখন তোমার রেওয়ামিলে আসো। রেওয়ামিলে কি সম্পদ গুলো এক পাশে নাও, ব্যয় গুলো এক পাশে নাও, আয় দায় এগুলো ডেবিট ক্রেডিট পাশ নিয়ে এসে করো, শেষ, একটা অঙ্ক যোগ বিয়োগ করবা, শেষ, একটা ঝামেলা শেষ। এটার থেকে এটাও সহজ আছে, তোমরা ওটাও দিতে পারো। আর রেওয়ামিলে ক প্রশ্নে কি আসে, ওই যে লেনদেন কি লেনদেন, এটা আসে সাধারণত। তারপর খতে আসে তোমাদের এই চ্যাপ্টার বেসিক, যে মূলধন ও মুনাফা জাতীয় ব্যয় আইবে, এই চ্যাপ্টার বেসিক একটা প্রশ্ন আসে এই খ বা সুডুগতে। আর যদি খতে আসে, এটা সুডুগতে আসে রেওয়ামিল 100%। আর যদি সুডুগতে তোমার এই প্রশ্নটা আসে, তাহলে খতে রেওয়ামিল, মানে একটা জায়গায় তোমাদের রেওয়ামিল থাকবেই। তো তুমি যদি একটা রেওয়ামিল করে ফেলতে পারো, আর একটা ওই লেনদেন কি লেনদেন করতে পারো না, আর মূলধন জাতীয় আয় ব্যয় যদি কনসেপ্টটা তুমি ক্লিয়ার থাকে, তো একটা নাম্বার তুমি 10টা নাম্বার তুমি পেতে পারবে না এই রেওয়ামিল থেকে, পারবা তো? কারণ বেসিক যদি ক্লিয়ার থাকে, তুমি বলবো আমি এই সকল চ্যাপ্টার তুমি আনসার করতে পারবে, এই চ্যাপ্টার কোনো বিষয় না ভাই। 9-10 হিসাব বিজ্ঞান অনেকটা সহজ। যে জায়গায় একটা স্টুডেন্ট 3 মাস, ভাই 3 মাস যদি একটা স্টুডেন্ট ভালোভাবে পড়াশোনা করে, সেই 3 মাসে তোমার এই হিসাব বিজ্ঞান বিষয়ে কোনো কিচ্ছু বাকি থাকবে না, একদম প্রো হতে পারবা। তুমি যদি চাও আমি 6 মাস, তুমি যদি নিজের মধ্যে কনফিডেন্স থেকে তুমি 3 মাস বই ভাজা ভাজা করে ফেলতে পারবা। 6 মাসে আরো 3 মাস এক্সট্রা নিয়ে যে বিগত সালে যে টেস্ট পেপার গুলো আসছে না, ওই টেস্ট পেপার গুলো তুমি সলভ করো, এমসিকিউ গুলো সলভ করো, ভাই আমি বলবো তুমি 6 মাসে এরকম প্রো হবা, পৃথিবীর কোন জায়গায় তুমি এই হিসাব বিজ্ঞান 9-10 হিসাব বিজ্ঞান মতো আটকে যাবা। বুঝতে পারছো? কারণ আমি এই জায়গাগুলো ফেস করে আসছি, আমি এই জায়গাগুলো দেখছি যে আমার বন্ধু বান্ধব যারা আছে তারাও সেম প্রক্রিয়ায় পড়াশোনা করছে। 3 মাসে বই শেষ করছে, 6 মাসে তোমার এই যে বিগত সালে যে টেস্ট পেপার আছে সেগুলো কনসেপ্ট ক্লিয়ার করে রাখছে। ওই স্টুডেন্ট এখন এরকম প্রো, ভাই বলার বাহিরে। তোমার 9-10 এর হিসাব বিজ্ঞান অনেকটা সহজ। তারপরে আসো আর্থিক বিবরণী, এই যে মূল জায়গায়, এই মূল জায়গায় আর্থিক বিবরণী ভয়ের একটা বিষয় না, যে একটা সিজন ছিল আনসার হচ্ছে 20 নাম্বার, যেটা একটা একটু গরমিল হলে তোমার 20টা নাম্বার শেষ, প্লাস গেল। তো আমি বলবো এই জায়গায় তোমরা সব থেকে বেশি এফোর্ট দেবে ভাই। প্রত্যেক দিন অন্তত তুমি সারাদিন সময় না পেলেও একটা অঙ্ক তুমি আর্থিক বিবরণী অন্তত একটা হলো অঙ্ক করবাই করবা, মাস্ট একদম, মানে নিজের কাছে একটা প্রতিজ্ঞা করে ফেলো, বা প্রমিস করে ফেলো যে আমি একটা অঙ্ক আর্থিক বিবরণী থেকে করবোই করবো। কারণ এই একটা অঙ্ক তুমি যদি না মেলাতে পারো, তোমার নাম্বার চলে আসবে 80-তে, 20 নাম্বার যাবে। তুমি 80-তে যদি চলে আসো, তোমার এমসিকিউ কি একটা মানে মিস হতে পারে না, একটা মিস হবে 100%। কারণ একটা স্টুডেন্টের এবিলিটি যতই ভালো থাকে, 30টি এমসিকিউ কারেকশন করা অনেকটাই 99% স্টুডেন্টই পারে না। 1% স্টুডেন্ট পারে, যাদের মধ্যে এক্সট্রা এবিলিটি অর্ডিনারি থাকে, তারা পারে। তো আমি বলবো যে এই সারাকল অধ্যায় থেকে সবচেয়ে বেশি এফোর্ট দেবে আর্থিক বিবরণীতে। আর্থিক বিবরণী এফোর্ট দিবা, মালিকানা সত্ত্ব বিবরণী এফোর্ট, মালিকানা সত্ত্ব সহজ, তোমরা বিশুদায় বিবরণীতে এফোর্ট দিবা। সব তোমরা জানো কি বিশুদায় বিবরণী তোমরা সবটাই পারি, আমরা মোট মুনাফা তো ভালো ক্লিয়ার করতে পারি, জাস্ট এই পরিচালন ব্যয় সমস্যাটা হয়। পরিচালন ব্যয় ক্লিয়ার করলে দেখা যায় যে অন্যান্য আয় ব্যয় বুঝতে সমস্যা, এটা কি অন্যান্য আয় ব্যয় যাবে কি যাবে না, ওইটাই নিয়ে সমস্যাটা হয়। তোমরা আর আমি ওই ক্লাস যদি সমস্যা হয়, যে জায়গায় তোমরা আটকে যাও, আমি আর্থিক বিবরণী চ্যাপ্টার মিলের পরে আমি দেখে যাই কোন চ্যাপ্টার দিতে পারি, যে কোনটা একটু সহজ বা কোন চ্যাপ্টার একটু
মানে তোমরা চাইবে যেটা আনসার করি, তো ওই চ্যাপ্টার গুলো আমি আগে দেবো। আর্থিক গণিত যাবো, চেষ্টা করবো যত তাড়াতাড়ি যাওয়া যায় তত তাড়াতাড়ি তোমরা আর্থিক গণিত স্ট্রং হতে পারবে। তো আর্থিক গণিত করবাই মাস্ট। তারপর আসো পণ্যের প্রয়োগ। এই অধ্যায়ে অঙ্ক আছে, কিন্তু এই অঙ্কগুলো তোমার এইখান থেকে একটু হালকা কঠিন আছে, কিন্তু এত কঠিন না ভাই, একদম সহজ। এগুলো একদম সহজ, তুমি যদি পড়ে থাকো, একটু বেসিক ক্লিয়ার করে থাকো, এই অঙ্কগুলো তোমরা পারো। পারিবারিক বাজেট করতে পারবে না। তারপর আসে পারিবারিক আত্মকর্মসংস্থান, যেখানে পারিবারিক একটা বাজেট তৈরি করতে, এইখান থেকে এমসিকিউ এর ম্যাথ আসে মিনিমাম 2 থেকে 3টা এমসিকিউ আসেই আসে। তো সেখানে তুমি যদি এমসিকিউ মিস করতে না চাও, এখানে এমসিকিউ এই ম্যাথের থেকে এমসিকিউ সবচেয়ে বেশি করে দিবা। কারণ ম্যাথ তুমি এইখানে সকল অধ্যায় আছে, তুমি এখান থেকে আনসার করে যেতে পারবে, এটা না দিলেও চলবে। কিন্তু যদি তুমি এই 2-3টা এমসিকিউ না করো, তাহলে তো তুমি সমস্যায় পড়ে যাবে। কারণ এই 2-3 এমসিকিউ যদি তুমি কনসেপ্ট ক্লিয়ার না করো বা এমসিকিউ প্র্যাকটিস না করো, তুমি এটা করতে পারবা না। একটু ঝামেলা তৈরি করে এই পারিবারিক বার্তা সমস্যা, একটু এমসিকিউ একটু ঝামেলা তৈরি করে, যে কনসেপ্ট ক্লিয়ার হয় না মাথায়, বা আমি প্যাচ লাগিয়ে ফেলি এমসিকিউ তাড়াহুড়ার কারণে। তোমরা সবচেয়ে বেশি এফোর্ট দিও এমসিকিউ এই অধ্যায়, কারণ এই অধ্যায় ম্যাথ আসে। তোমার আরো ম্যাথ আসে, তোমাদের ম্যাথ আসে খতিয়ান থেকেও। খতিয়ান এমসিকিউ থেকে ম্যাথ আসে, জাবেদা থেকেও ম্যাথ আসে, তারপরে আর ম্যাথ আসে, আর আর্থিক গুণ থেকে ম্যাথ আসে, আর রেওয়ামেল থেকে ম্যাথ আসে তোমাদের ভুল। ওই যে রেওয়ামেলে 4টা ভুল ধরা পড়ে না, ওইখান থেকে একটা ম্যাথ আসে, যেগুলা কি কোন ভুলে যাবে, কোনটা কি হবে, ওইটা কোন ভুল, বা এটা অঙ্ক নিয়ে আসে, ওই অঙ্কটা আমি কিভাবে করবো, ওটা আমি ক্লাস দিতেছি, ওটা আমি চালিয়ে দিতেছি, তোমরা এখানে দেখে নিবা। আর এই যে হিসাব বিজ্ঞান, লেনদেন, দুতরফা দাখিলা পদ্ধতি, মূলধন, আয় ব্যয়, নগদান বই, এইখান থেকে আসে তোমার সব থিওরিক্যাল। ভাই তুমি 30টা যে এমসিকিউ আছে না, 30টার মধ্যে দেখবে 20টাই তোমার থিওরিক্যাল। তুমি 20টা যদি থিওরিক্যাল ভাই, বেসিক যদি ক্লিয়ার থাকে, থিওরিক্যাল তুমি 20টা থেকে 20টা বা 22টা তুমি 100% তুমি আনসার করতে পারবা, একটাও মিস যাবে না। শুধু ম্যাথে যে একটু কনসেপ্ট আটকে যাবে, ম্যাথে কিভাবে আটকে যায় এটা আমি পরে ভিডিওতে আমি ইউটিউবে ক্লাসে প্রত্যেক চ্যাপ্টারে ম্যাথ কোন কোন জায়গায় আটকে যাবে, কোন কোন জায়গায় তোমাদের সমস্যা হবে, ওই জায়গাগুলো আমি ক্লিয়ার করে দেবো, তোমরা এখান থেকে দেখে নেবা। যদি কোনো সমস্যা থাকে তোমরা ওই ভিডিওতে তৎক্ষণাৎ একটা কমেন্ট করবা, আমি কমেন্ট চেক দিয়ে যে জায়গাটা সমস্যা আছে, ভাই তুমি যদি সমস্যা করতে থাকো, আরেকটা স্টুডেন্টকে সমস্যা করতে পারে না, আরেকটা ভাইকে সমস্যা করতে পারে না, তো আমি চেষ্টা করবো যাতে কোনো জায়গায় তোমরা সমস্যা না পাও। তাই আমি চেষ্টা করবো যেন প্রত্যেকটা ক্লাস, প্রত্যেকটা অধ্যায় আমি এমন ভাবে বেসিক ক্লিয়ার করে যেতে চাইতেছি, যাতে তোমরা কোন জায়গা আটকাতে পারো। এখনো যে পড়াশোনা একটু হলো করছে ভাই, মোটামুটি যে প্রিপারেশন আছে হিসাব বিজ্ঞানে, হিসাব বিজ্ঞানে থেকে সবাই একটু ভয়, যে মেন কমার্সের মেন সাবজেক্ট হিসাব বিজ্ঞান। তো হিসাব বিজ্ঞানে যাদের একটু ভয় কাজ করতেছে, যারা এখন একটু ভয় আছে, তারা যদি আমি বলবো যে সময়টা আছে 6 মাস, অনলি 6 মান্থ, প্রত্যেক দিন অন্তত 2 ঘন্টা করে তুমি একটা হিসাব বিজ্ঞানের প্রতি সময় দাও, তুমি এইসব বিজ্ঞানে সব কিছু টু জেড তুমি যা আছে সব কিছু একদম প্রো হইতে পারবা। কারণ এখন যে সময়টা আছে, পিটেস্ট যে চলতেছে ভাই, আমি বলবো পিটেস্ট নিয়ে তো প্যারা খাওয়ার কোনো দরকার নেই। পিটেস্ট হচ্ছে টেস্টের প্রস্তুতি, তুমি মাত্র একদম পরীক্ষা কিভাবে আসে তুমি এগুলো নিয়ে বুঝতেছো, ধারণা নিতেছো, এটা কোনো প্যারা না, সময় দরকার নেই। তুমি টেস্টের মধ্যে যদি ভালো একটা প্রিপারেশন নিতে পারো, টেস্টের মধ্যে বাকি 3 মাস আছে, সেই 3 মাস শুধু রিভাইজের উপর থাকবা, তাহলে দেখবা তোমার বোর্ড পরীক্ষা যখন যাইতেছো, তখন দেখবা একটা মানে প্রশ্ন এটা আসবে, টেনশন হবে কোনটা, যে প্রশ্ন কি এটা আসবে বা গার্ড হবে, এইগুলো নিয়ে কোনো টেনশন হবে। তুমি প্রশ্ন যদি কঠিন করো, প্রশ্ন নিয়ে কোনো টেনশন নাই বলবা, যদি তোমার প্রস্তুতি ভালো থাকে বলবা যে প্রশ্ন নিয়ে কোনো টেনশন নাই, টেনশন হচ্ছে যে গার্ড কিরকম দেয়, আমি কি একটু হেল্প পাবো কি পাবো না, এইসব বিষয়ে টেনশন থাকবে। কিন্তু তুমি পরীক্ষা কেমন দিবা বা দিবা না, এইগুলো নিয়ে কোনো টেনশন থাকবে না। তুমি চেষ্টা করবা টেস্টের আগেই তুমি সকল বই, শুধু হিসাব বিজ্ঞান না, ফিনান্স, ব্যবসা উদ্যোগ, বাংলা দ্বিতীয়, যত চ্যাপ্টার, যত অধ্যায়, যত বই আছে সব A to Z, একদম বেসিক থেকে শুরু করে ম্যাথ থেকে শুরু করে কনসেপ্ট সব ক্লিয়ার করে ফেলবো। তো টেস্টের আগে তুমি একটা ভালো প্রিপারেশন হয়ে যেতে পারে টেস্টের মধ্যে, তো তুমি বলবো তোমার A+ কোনো স্যারই আটকাতে পারবে না। কোনো যে স্যারের খাতাতে বই, স্যারও ভাববে যে স্যার খাতার আমি মার্ক কিভাবে কম দিতে চাই, মানে কিভাবে কম দিব, আমি এটা পারতেছি না। তো আজকে যে ভিডিওটা আমি দিছি, যে আর্থিক গণিতের প্রত্যেকটা চ্যাপ্টারে একটা সাধারণ ধারণা দিছি, যে তোমরা এই চ্যাপ্টারে এই জায়গায় তোমরা অঙ্ক দিতে পারবা। তো যারা একটু দেখছো বা বুঝছো, তারা চেষ্টা করবা এরকম ভাবে ফ্লো ধরে আগানোর জন্য। এরকম ফ্লো ধরে আগালে কি এগুলো কি হয় দেখা যায়, যে আরেকটা জিনিস যে দেখা যায় যে তোমরা অনেকে বাসা থেকে ঠিক করে যাও যে আমি জাবেদা থেকে একটা দিব, খতিয়ান থেকে একটা দিব, লেনদেন থেকে একটা দিব, দুতরফা দেখলে দিব, শেষ। ভাই বলবো না, এটা সব থেকে বড় ভুল। এটা যদি তুমি করো, সব থেকে বড় বিপদে পড়বা তুমি। কি হবে, তুমি একটা ধরো তুমি জাবেদে আর খতিয়ানের চ্যাপ্টারে প্রিপারেশন নিয়ে গেছো, যেখান থেকে দুটো আসে দুটাই দিব, ঠিক আছে তুমি নিতে পারো স্বাভাবিক। কিন্তু যখন পরীক্ষায় ওই দুটা জায়গা তুমি আটকে যাবা, তখন দুটা মেকআপ দিবা কিভাবে? হতে পারে এরকম মেকআপ দিবা কিভাবে? আমিও এরকম বা কিছু কিছু জায়গায় এরকম পরীক্ষা আমিও
বাসা থেকে ঠিক করে গেছিলাম যে আমি কি চ্যাপ্টার দেবো, এখন বাসা ঠিক করে গেছি, দেখা যায় যে প্রশ্ন এরকম দিয়েছে মাথায় কাজ করতেছে না, কি আনসার দেবো। তো এরকম বিপদে যদি তুমি পড়তে না চাও, তুমি অন্তত ভাই একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, এই আটটা চ্যাপ্টার এমন ভাবে অঙ্ক প্রিপারেশন নিয়ে যাবা যেন এই আটটা চ্যাপ্টার আমরা কোনো জায়গায় মাঠকে নিতে পারি। তুমি আটটা চ্যাপ্টার যে কোনো জায়গা থেকে অঙ্ক গুলো, এটা কঠিন করছে দাও, কি হয়েছে আমি রিয়ামেল দিব, রিয়ামেল কঠিন করছে তো কি হয়েছে আমি লেনদেন থেকে টেবুলেট দিয়ে দিব, শেষ, তোমাদের 100 নাম্বার পাওয়া হয়ে যাবে। শুধু তোমার মেইন ফোকাসটা থাকবে এমসিকিউ এ, কারণ এমসিকিউ তুমি 25 প্লাস যদি এমসিকিউ না পাও তোমাদের ক্লাস ছুটে যায় অনেক সময়। 25 প্লাস এমসিকিউ না পেলে সকল সাবজেক্ট, শুধু হিসাব বিজ্ঞান না, বাংলাতে 25 প্লাস এমসিকিউ না পেলে তোমাদের কোনো পরীক্ষায় প্লাস আসবে না। তাই তোমরা এমসিকিউটা খুব ভালো প্রিপারেশন দিবা। আমি প্রত্যেকটা চ্যাপ্টারে মানে কোন কোন জায়গায় বইয়ের কোন কোন কনসেপ্ট গুলো এমসিকিউ আসে ওগুলো আমি দেখে দিব, বুট বই আমি দাগ দিয়ে দিব, আমি বুট বইয়ের একটা ভিডিও করব যেখানে শুধু বুট বই দেখা যাচ্ছে, সেখানে তোমরা এমসিকিউ দাগ দিয়ে দেবো, তোমরা এখান থেকে কালেক্ট করে নিবা। আর আমি বলবো যে তুমি যদি বুট বইয়ের যে রিডিং গুলো আছে হিসাব বিজ্ঞানে, ওই রিডিং গুলা যদি তুমি ভালো করে বুঝে কনসেপ্ট ক্লিয়ার করে ফেলো, তোমার এমসিকিউ অনেক ভালো পরীক্ষা হবে। হিসাব বিজ্ঞান, শুধু হিসাব বিজ্ঞান না, তুমি যে কোনো বই, যে কোনো চ্যাপ্টারে, সকল বইয়ে সকল চ্যাপ্টারে তুমি শুধু মেন বই টেক্সট বুকটাকে ফোকাস দিবা। কারণ টেক্সট বুক বা মেন বইটা যদি তুমি ফোকাস না দাও, তুমি যখন এমসিকিউ যাবা, যখন টেস্টের প্রস্তুতি নিয়ে আসে, টেস্টের পরে তুমি যখন ফাইনাল প্রস্তুতি নিয়ে টেস্টের পর সলভ করবা, দেখবা অনেক কিছু মজা না লাগতেছে, নতুন দেখতেছি। তো তুমি যদি মেন বই যদি এমন ভাবে পড়ে থাকো যে আমি এই জায়গায় কোনো জায়গায় বা ছোট ছোট জায়গায় অনেক সময় আমাদের চোখে পড়ে না, ওই জায়গা তুমি যদি খুঁজে বের করতে পারো টেস্টের আগেই, তো আমি বলবো তোমার বইয়ে কোনো জায়গায় তোমাদের পরীক্ষা খারাপ করার জন্য কোনো এবিলিটি ভাই তোমার মধ্যে নাই। তো আজকের ভিডিও আমি এই পর্যন্তই রাখলাম। আমি পরবর্তীতে ফিনান্স কি পড়াবো সেটা একটা ভিডিও দিব। আর রিয়ামিল তো আমি ভিডিও ক্লাস করতেছি ইউটিউবে, আমার চ্যানেল হচ্ছে দা কমার্স ক্যাম্পাস, সেখানেও দা কমার্স ক্যাম্পাস নামে হচ্ছে আমি রিয়ামিলের 3টা ক্লাস অলরেডি দিয়ে ফেলেছি। তো আমি আরেকটা ক্লাসের মধ্যে চেষ্টা করবো যেন আরেকটা ক্লাসে রিয়ামিলটা চ্যাপ্টার শেষ করে দেওয়ার জন্য। আমি শেষ করতে পারবো এটা ঠিক আছে, শেষ করে দিব, কিন্তু ওই 3টা চ্যাপ্টার শেষ করলে তো হবে না। যদি তোমাদের কোনো সমস্যা থাকে তুমি সেটা না জানাও, তাহলে আমি কিভাবে তোমাদের পরীক্ষা ভালো বলে দেবো। তাই তোমরা কমেন্ট করে জানাবো অবশ্যই যে এই জায়গায় সমস্যা আছে, আমার পাশে থাকবা। আমি প্রত্যেকটা চ্যাপ্টার সব সাবজেক্ট এভাবে পড়াবো যেমনভাবে পড়াচ্ছি। আমি চাইবো তোমরা ভালো করো, আমি নিজের থেকে ভালোবাসি সবাইকে। তাই আজকের এই ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম।